কেমন আছো মিম? অর্ণব ভাইয়ার প্রশ্নের সোজাসুজি জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, তোমাকে একটু কল করা যাবে? কেন? মেসেজে বললে কি সমস্যা? কথাটা জরুরি। মেসেজে ভালোভাবে কথা বলা সম্ভব না। কলে কথা বলতে সমস্যা হলে বলো, এখনই এসে দেখা করে কথা বলছি। না না, দরকার নেই, আপনি কলই করুন। অগত্যা এতেই রাজি হতে হলো। একটু বিরক্তিও লাগছে ওনার উপর। কি এত জরুরি কথা বলবে কে জানে। নদীর সামনে কথা বলতে কেমন যেন লাগবে, বিধায় আমি উঠে বাড়ির পেছনে ছোট্ট উঠানটায় চলে আসি। আমার সেখানে পৌঁছানোর সাথে সাথে অর্ণব ভাইয়া মেসেঞ্জারে কল করলেন। কল রিসিভ করার সাথে সাথেই আমার কানে ভেসে এলো চিহ্নিত এক কণ্ঠস্বর। মিম, তুমি কি কোনো কাগজ পেয়েছো? আমি বুঝতে না পেরে বললাম, কোন কাগজের কথা বলছেন আপনি? কিসের কাগজ? অর্ণব ভাইয়া এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা, বেঁচে গেলাম। তুমি লেখাগুলো দেখোনি? অর্ণব ভাইয়ার কথা শোনা মাত্রই গতকালের সেই উড়ো চিঠির কথা মনে পড়ে গেল আমার। তাহলে কি এই উড়ো চিঠির মালিক অর্ণব ভাইয়া? আর যদি দেখেই থাকো তবে ভুলে যাও সেই কাগজের কথা। কি লেখা ছিল তাও ভুলে যাও। কারণ কাগজটা আমি ইচ্ছাকৃত পাঠাইনি। অন্য একটা কাগজের সাথে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আমার চাচাতো ভাইকে দিয়ে অন্য একটা কাগজ পাঠাতে চেয়েছিলাম, কিন্তু সে ভুলে অন্য কাগজ নিয়ে গিয়েছে। এক নাগাড়ে কথাগুলো বলে ছোট এক নিঃশ্বাস ফেললেন উনি। এদিকেও আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সারা রাতের টেনশনটা দূর হলো আপাতত। তার মানে ওই চিঠি অর্ণব ভাইয়া পাঠিয়েছে, তবে ভুলক্রমে। ওসব চিঠি দিয়ে কোনো কাজও নেই, আমি তো তা ফেলে দিয়েছি। এবার আরও দুশ্চিন্তা নেই। মিম, তুমি কি কাগজের লেখাগুলো সত্যিই পড়েছো? অর্ণব ভাইয়ার সন্দেহের সুরে হঠাৎ করা প্রশ্নে আমি হুট করে জবাব দিয়ে দিলাম, না ভাইয়া, আমি কোনো লেখা পড়িনি। যাক ভালো। আচ্ছা তাহলে রাখছি, কাজ আছে। জি আচ্ছা ভাইয়া। এই বলে আমি খট করে লাইন কেটে দিলাম। মনের মধ্যে শান্তির পাহেরাগুলো উঠছে। কত যে টেনশনে ছিলাম তা আমিই জানি। এমন এমন অপরিচিত জায়গায় এসে এমন চিঠি পাওয়া কারোর পক্ষেই কাম্য নয়, আমার পক্ষেও নয়। আমি ফোনটা হাতে নিয়ে রুমে চলে এলাম। ভাবতে লাগলাম, অর্ণব ভাইয়া তাহলে কবিতাও লেখে। কবিতাটা কার উদ্দেশ্যে লিখতে পারে? যার উদ্দেশ্যে লিখুক, এখন মনে হচ্ছে কবিতাটা বেশ সুন্দর। আগে কবিতা পড়তে মোটেও ভালো লাগতো না আমার, তবে ইদানিং কবিতা পড়তে বেশ ভালোই লাগে। এই যেমন এখন হুট করে দু চার লাইনের ছোট্ট কবিতাগুলো পড়তে মন চাইছে। আমার মনের ইচ্ছা পূরণ করতে বিছানায় বসে নেটে কয়েকটা কবিতা সার্চ দিলাম। বিকেলের প্রাইভেট থেকে ফেরবার পথে নদী দুটো কোন আইসক্রিম কিনে আনি। একটা তার জন্য, অপরটা আমার জন্য। প্রথমে সে রাইসা ভাবির জন্য আনতে চেয়েছিল, কিন্তু ভাবি প্রেগনেন্ট বলে আর আনেননি। আমি আর নদী বড় উঠানের ছায়া দেওয়া একটা আম গাছের নিচে দাঁড়িয়ে মনে সুখে আইসক্রিম খাচ্ছি, সাথে আইসক্রিম নিয়ে নানা গল্পও করছি। সূর্যি মামা এখন গোধূলি লগ্নে, চারপাশে মিষ্টি সোনালি আভা ছেয়ে আছে। নদীর চোখে মুখে সোনালি এক আভা ছড়িয়ে পড়েছে। তার ফর্সা মুখটা এখন হালকা তামাটে বর্ণ ধারণ করেছে, খুব সুন্দর লাগছে তাকে দেখতে। চারপাশে মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে। আমার আর নদীর ছেড়ে দেওয়ার চুলগুলো অবাধ্য নাচন ধরেছে। নদী তার চুল খোলা রেখে ঠান্ডা হাওয়া উপভোগ করার জন্য, আর আমার চুলগুলো আমি খোলা রেখেছি শুকিয়ে যাওয়ার জন্য। দুপুরের পর থেকে এখনো পুরোপুরি শুকায়নি। আশেপাশে কেউ নেই বলে নিশ্চিন্তে চুল খোলা রেখেছি। কি খাচ্ছিস নদী? আমাদের কথার মাঝে কোথা থেকে যেন আদ্রিস ভাইয়া টপকালেন। ওনার হুট করে এমন টপকানো দেখে আমি একটু চমকে উঠলাম। খোলা চুলের উপরে দ্রুত মাথায় ওড়না দিয়ে নিলাম। পরনের চশমাটা নাকের ডগার কাছে চলে এসেছিল প্রায়। বাম হাতের উল্টো পিঠ দিয়ে তা যথাস্থানে রেখে আদ্রিস ভাইয়ার দিকে ভ্রুকুচকে তাকালাম। চোখে মুখে যথাসম্ভব বিরক্তি ভাব প্রকাশ করার চেষ্টা করলাম, যাতে উনি তা দেখে বুঝতে পারেন ওনার উপস্থিতিতে আমি চরম বিরক্ত। এমনটা মনে হলে যদিও এ জায়গা ছাড়তো তাহলে ভালো হতো, কিন্তু উনি জায়গা ছাড়লেন না।
বরং আরও শক্তপোক্ত যেন এখানে নিজের খুঁটি গেড়ে দিলেন। আমার মুখের হাবভাব দেখেও হয়তো না দেখার ভান করলেন উনি। অসহ্য বেয়াদব একটা লোক। আদ্রিস ভাইয়া এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছেন, অপর হাত বাইরে। ড্রেস আপ দেখে মনে হচ্ছে মাত্রই বাইরে থেকে ফিরেছেন উনি। উনি আমার দিকে এক নজর ভ্রুকুটি করে তাকিয়ে নদীকে বললেন, বাচ্চাদের আইসক্রিম খেতে হয় না, জানিস না? এরা জ্বর বাঁধিয়ে ফেলতে পারে তো। এই বলে উনি বাঁকা হাসলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে ইঙ্গিতটা আমার দিকেই করা হয়েছে। আমি দাঁত কিরমির করে বললাম, একদিন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছি বলে এই না যে ঠান্ডার ধারের কাছে গেলেই আমি আবারও জ্বর বাঁধাবো। আর একটা কথা কানে ঢুকিয়ে বসিয়ে রাখুন, আমি মোটেও বাচ্চা নই। আমার কথা শুনে আদ্রিস ভাইয়া মুখ লুকিয়ে হেসে নিলেন। ওদিকে নদী নিজের মতো আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম গলে যাবার ভয়ে আমি আর কথা না বাড়িয়ে আইসক্রিম খেতে লাগলাম। এতক্ষণ আদ্রিস ভাইয়া চুপ করে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিলেন। হঠাৎ করেই কি ভেবে উনি নদীর মাথায় গাঁটটা মেরে বললেন, এসব কি অখাদ্য খাচ্ছিস নদী? ছি, এসব কেউ খায় নাকি? কিছু পোকামাকড় দিয়ে বানানো জিনিস খাচ্ছিস, ছি। দেখ, মুহূর্তেই গা গুলিয়ে এলো আমার। আইসক্রিম খাওয়ার মাঝপথেই তা মুখের সামনে থেকে সরিয়ে আনলাম আমি। নদীর দিকে তাকিয়ে দেখলাম সে অসহায় দৃষ্টিতে আইসক্রিমের দিকে চেয়ে আছে। কোণের একদম শেষাংশ খাচ্ছিল সে। আমাদের দুজনের অবস্থা বুঝতে পেরে প্রচণ্ড রাগ হতে লাগলো আদ্রিস ভাইয়ার উপর। উফ, আমার শান্তি লোকটা একটুও সহ্য হয় না। কোন জন্মের শত্রু ছিলাম ওনার কে জানে। শান্তিতে একটু আইসক্রিমও খেতে দিল না আমাকে। কি দরকার ছিল এসব গা গিনগিন করা কথাবার্তা বলার? ওনার কথাগুলো কানের কাছে বাজতে লাগলো, আর ওদিকে পেটের মধ্যে গুলিয়ে যেতে লাগলো সব। আমার এই অবস্থা দেখে ওনার চোখে মুখে ফুটে উঠল শয়তানি এক হাসি। নিশ্চয়ই উনি মনে মনে ভেবেছেন ওনার কথায় প্রভাবিত হয়ে আইসক্রিমটা ফেলে দিব আমি, আর এতেই উনি জিতে যাবেন। না, এমনটা মোটেও হতে দেওয়া যাবে না। আমার শান্তি নষ্ট করে উনি জিতে যাবেন, তা হতে দেওয়া যাবে না। নিজেকে শক্ত করে চোখ মুখে ডোন্ট কেয়ার একটা ভাব ফুটিয়ে নদীর উদ্দেশ্যে বললাম, আরে নদী, এমন মুখ করছো কেন? কেউ এমনটা বলবে আর সেটাই হয়ে যাবে তা হয় নাকি? তুমি কি সত্যি সত্যি ভেবে নিয়েছো নাকি যে এত পরিচিত কোম্পানির আইসক্রিম এসব দিয়ে তৈরি? আরে ন্যূনতম একটা আইসক্রিম ফ্যাক্টরিতেও তো এসব করবে না। তুমি খাও তো। এই বলে আমি আদ্রিস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, কিছু কিছু মানুষের কাজই হলো বানিয়ে বানিয়ে কথা বলা। আমার কথা শুনে আদ্রিস ভাইয়া মুখ বাঁকিয়ে হেসে দিলেন। আমার দিকে তাকিয়ে চোখে মুখে শয়তানি এক ভাব ফুটিয়ে তুলে নদীর উদ্দেশ্যে বললেন, তুমি কিন্তু বেশি বেশি করছো এখন। শুধু শুধু আমাদের আইসক্রিম খাওয়ার মজাটা নষ্ট করে দিলে তুমি। আমি এবার একটু রাগান্বিত সুরে বললাম, নদী, তুমি খাও তো আইসক্রিমটা। শুধু শুধু শেষের সবচেয়ে মজার অংশ মিস করো না। মনে করো কিছুই শোনোনি তুমি। আমিও এমনটাই করছি। এই বলে আমি কোণের শেষের অংশটুকু খেয়ে ফেললাম। আমার দেখা দেখি নদীও এক নিঃশ্বাসে শেষাংশটুকু খেয়ে ফেলল। খাওয়া শেষে আমি আদ্রিস ভাইয়ার দিকে বিজয়ী ভঙ্গিতে তাকালাম। বড় শান্তি লাগছে মনের ভেতর। ওনাকে হারাতে পেরে মনটা নেচে বেড়াচ্ছে। আমার এই শান্তি শান্তি ভাব হয়তো ওনার সহ্য হলো না, তাই তো কিছু না বলে শুধু একটু হাসি দিয়ে চলে গেলেন বাড়ির ভেতর। সকাল প্রায় 11টা বাজে। বাড়িতে কারেন্ট নেই। এতক্ষণ রাইসা ভাবির সাথে রুমে বসে গল্প করছিলাম, কিন্তু প্রচণ্ড গরমে আর রুমে থাকতে ইচ্ছে করছিল না। তাই রাইসা ভাবিকে বলে বড় উঠানে চলে আসলাম। উদ্দেশ্য আম গাছের ছায়ায় দাঁড়িয়ে থেকে ঠান্ডা হাওয়া উপভোগ করা। নদী এখনো প্রাইভেট থেকে ফেরেনি বলে একাই এখানে আসতে হলো। বড় আম গাছের নিচে নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা উপভোগ করছি। ঘামে ভিজে থাকা পরনের সালোয়ার কামিজ খুব শীঘ্রই শুকিয়ে যেতে শুরু করলো। জামা কাপড় শুকিয়ে যাওয়ার পর চোখ জোড়া বন্ধ করলাম আমি। মন মস্তিষ্ক শান্ত করার চেষ্টায় হাত দুটো দুপাশে প্রসারিত করলাম। চারপাশে হওয়া প্রতিটা শব্দ কান পেতে শুনতে লাগলাম। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শব্দ শোনার চেষ্টা করলাম। কখনো মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে প্রতিটা গাছের মগডাল, কখনো হালকা ঝড়ো হাওয়ায় ঝড়ে পড়ছে গাছের পাতা। এই
হাওয়ায় দুলছে প্রতিটা গাছের পাতা, সৃষ্টি হচ্ছে মনোমুগ্ধকর এক আওয়াজ। সে আওয়াজ ভাষায় বর্ণনা করার নয়, সে আওয়াজ শুধুই কর্ণপাত করে অনুভব করার। আশেপাশে চলছে পাখির মিষ্টি কিচিরমিচির আওয়াজ। তারা যেন আমাকে কিছু বলতে চাইছে, হয়তো তাদের সুখ দুঃখের গল্প করতে চাইছে আমার সাথে। কোথা থেকে যেন পানির ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, হয়তো আশেপাশে কোথাও নদী বা পুকুর আছে। এই মুহূর্তে নিজেকে এসে পানিতে ভিজিয়ে দিতে মন চাইছে, যদিও সাঁতার জানি না। তবে সে ঠান্ডা পানিতে ভিজে শরীর মন ঠান্ডা হয়ে যেত। আমার চোখজোড়া এখনো বন্ধ। আশেপাশের পরিবেশ প্রগাঢ়ভাবে অনুভব করার জন্য এমনটা করে রাখা জরুরি। খুব কাছে, খুব কাছে মৃদু ডানা ঝাপটানোর মতো আওয়াজ পেলাম। চারপাশে এখন হাওয়া বইছে না, একদম নিস্তব্ধ, নীরব। এই জন্যই হয়তো সেই ডানা ঝাপটানোর আওয়াজটা খুব ভালো করে শুনতে পাচ্ছি। এই আওয়াজের উৎপত্তি খুঁজতেই চোখজোড়া খুলে এদিকে ওদিকে তাকালাম। দেখতে পেলাম একটা হলুদ রাঙা প্রজাপতি তার নরম ডানা ঝাপটিয়ে উড়ে আসছে। উড়তে উড়তে আমার সামনের ডালে এসে বসলো। কি সুন্দর তার স্নিগ্ধতার রং! মন চাইছে ছুঁয়ে দিই, তার ডানার হলুদ রঙে নিজেকে রাঙাই। কিন্তু সে তো বসে থাকার নয়, ছোঁয়ার চেষ্টাতেই ফুরুত করে উড়াল ধরবে। তাও চেষ্টা করতে দোষ কি? আমি হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু দুষ্ট প্রজাপতি তা করতে দিল কোথায়। যা ভেবেছিলাম তাই করল, দিল এক উড়াল। আমিও তার যাবার পানে তাকিয়ে রইলাম। হঠাৎ একটা তীক্ষ্ণ উচ্চ শব্দ আমার কানে এসে বাড়ি খেলো। মুহূর্তে সব মুগ্ধতা হারিয়ে গিয়ে মনটা বিরক্তিতে তেতো হয়ে উঠল। কণ্ঠটা পরিচিত, একদিন শুনেছিলাম। ধরতে পেরেছি, আদ্রিস ভাইয়ার জিএফ মাহার আওয়াজ। সেই ন্যাকা তীক্ষ্ণ কণ্ঠ তার। চরম বিরক্তি নিয়ে আশেপাশে তার শব্দের উৎপত্তির কারণটা খুঁজতে লাগলাম। শীঘ্রই পেয়েও গেলাম। পেয়েই বুঝলাম উনি মাহার সাথে ফোনে লাউড স্পিকারে কথা বলছেন। আদ্রিস ভাইয়া আমার থেকে একটু দূরে ওনাদের বাড়ির ড্রয়িং রুমের কাছের আম গাছের নিচে আছেন। পরনে সাদা চিকন স্লিভের গেঞ্জি আর 3/4 প্যান্ট। চোখ মুখ কুচকে বাইক পরিষ্কার করছেন আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন। ওপাশে মাহা প্রতিটা কথার শুরুতে বেবি শব্দটা যোগ করছে, যা চরম মাত্রার বিরক্তিকর এবং হাস্যকর। মাহার কথার ঢং এই মুহূর্তেই ফিক করে হেসে দিলাম আমি। খুব জোরে হাসতে মন চাইছে আমার। পেটের ভেতর হাসিটা কিলবিল করছে, শুধু যথাসময় মুখ দিয়ে বের হবার পালা। হাসতে হাসতেই এক পর্যায়ে একটা কুবুদ্ধি মাথা এলো। আদ্রিস ভাইয়াকে অপমান করার সেরা একটা সুযোগ পেলাম আমি। এই মাহাকে দ্বারাই অপমান করব ওনাকে। আমাকে সেদিন অপমান করা আর বাচ্চা বলে রাগানোর সৌদাজ তুলবই। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে পুরো প্রস্তুতি নিয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। মাহা এখনো ওপাশ থেকে ন্যাকা আওয়াজে কথা বলে যাচ্ছে। বেবি, তুমি তাড়াতাড়ি চলে এসো না। বেবি, তুমি আসলে আমরা সিলেট ঘুরতে যাব। বেবি, তুমি আসলে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব, কেমন? তো ফিউচার প্ল্যানিং, বাবা! প্রতিটা কথা মনে হাসির খোরাক জোগায়। আমি এবার বেশ জোরে হেসে ফেললাম। এতক্ষণে আমি আদ্রিস ভাইয়ার বিপরীত দিকের ছোট্ট লিচু গাছটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছি। ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য জোরে জোরে হেসে চলছি আমি, কারণ ওনার দৃষ্টি আকর্ষণ করতে না পারলে আমি যে কথাগুলো বলবো সেগুলো বলে খুব একটা লাভ হবে না। আমার হাসি দেখে আদ্রিস ভাইয়া বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে মাহার ফোন কেটে দিলেন। সাথে সাথে বললেন, এখানে কোনো জোকস চলছে? ওনার কথা শুনে আমি হাসি চাপিয়ে রাখার চেষ্টা করে বলি, ইস রে, ছোট্ট বেবিটা কত কষ্ট করছে। আমার কথায় ওনার কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে এলো। আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। আমি সেদিকে তোয়াক্কা না করে চেহারায় নকল এক সহানুভূতির ছাপ তুলে ধরে বললাম, ইস, ছোট্ট বাবুটা এই গরমে কত কষ্ট করে বাইক পরিষ্কার করছে। বাচ্চাদের দিয়ে কি কেউ এসব করায়? আহারে, বাচ্চাটার কত কষ্ট। বাচ্চাটা তার গার্লফ্রেন্ডের কাছে যেতে চাইছে, তাই না? এই বলে পেট চেপে হাসতে লাগলাম আমি। কোনো মতেই হাসি থামাতে পারছি না।
আমার এতক্ষণের কথায় নিশ্চয়ই আদৃশ্য সব বুঝে ফেলেছে। সত্যি বুঝে ফেলেছে। ওনার রাগান্বিত চেহারা দেখে তা স্পষ্ট বুঝতে পারলাম আমি। এই মুহূর্তে ওনার রাগী চেহারা আমার হাসির ওপরে কোনো প্রভাব ফেলল না। আমি আবারও আগের মতোই চেহারায় সহানুভূতি ফুটিয়ে তুলে বললাম, এই যে ছোট বাচ্চা, ললিপপ খাবে? বলো বলো, ললিপপ খাবে নাকি তোমার ছোট্ট গার্লফ্রেন্ড ঢাকা থেকে পার্সেল করে পাঠাবে, নাকি আমি বাজার থেকে ললিপপ এনে দেবো? এই এই তোমার বাচ্চা গার্লফ্রেন্ড কি এখানে এসে তোমার ললিপপ খাইয়ে দেবে বলো? কথাগুলো বলে মাথা নিচু করে আবারও হাসিতে ফেটে পড়লাম আমি। খুব শান্তি শান্তি অনুভূতি পাচ্ছি। আদ্রিস ভাইয়ার করা অপমান আর কথাগুলোর বদলে এমন অপমান করতে পেরে হাওয়ায় ভাসছি জানো। বলেছিলাম না এর শোধ একদিন তুলবই। আজ শোধ নিয়েই ফেললাম। অনেক দিন পর শান্তি পাচ্ছি মনে। ওদিকে আদ্রিস ভাইয়ার অবস্থা কেমন কে জানে। নিশ্চয়ই অপমানে মুখ থমথমে হয়ে আছে। মাথা নিচু করে আমার অপমান করে বলা কথাগুলো ভাবছে নিশ্চয়। আমি আরও কিছু অপমানজনক কথা বলার জন্য মাথা তুলে তাকালাম। সামনে তাকিয়ে চমকে উঠলাম আমি। ভয়ে কলিজা শুকিয়ে আসার উপক্রম হলো আমার। আদ্রিস ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছেন, তাও আবার দূরে না, আমার বেশ অনেকটা কাছে, তবুও বেশ কয়েক ইঞ্চি দূরে। ওনার চেহারায় রাগের ছাপ স্পষ্ট। ওনার এ অবস্থা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। এখন একটু পানি খেতে পারলে জান ফিরে পেতাম যেন। কিন্তু ভাগ্য খারাপ, খাওয়ার মতো পানি এখানে নেই। আদ্রিস ভাইয়াকে দেখে একটা শুকনো ঢোক গিললাম আমি। ভাবতে লাগলাম, নিশ্চয়ই আমি একটু বেশিই বলে ফেলেছি। এখন এখান থেকে কেটে পড়তে হবে। রাগের মাথায় আবার উনি কি না কি বলে বসেন। পর মুহূর্তেই আবার আমার মাথায় এলো, ওনার সামনে নিজেকে দুর্বল দেখানো চলবে না। নিশ্চিত এর সুযোগ নিয়ে পরে আমাকে অপমান করবে, নানা কথা শোনাবে। না, এসব সহ্য করা সম্ভব নয়। এখন নিজেকে শক্ত করার পালা। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে কোনো একটা বাহানায় ভেতরে চলে যাব। যা ভাবলাম তাই করলাম। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। মাথা নিচু করে ওনার দিকে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে, তবুও নিজেকে সাহসী দেখানোর জন্য তা করলাম। আদ্রিস ভাইয়া কোনো কথা বলছেন না, চুপচাপ আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে সূক্ষ্ম রাগের চাপ স্পষ্ট। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর আমি আর পারলাম না। বাড়ির ভেতরে যাওয়া উচিত এখন, যেই ভাবা সেই কাজ। আমি পাশ ফিরে বাড়ির ভেতরে যেতে নিলাম, কিন্তু পারলাম না। আদ্রিস ভাইয়া আমার পেছনে লিচু গাছে হাত ঠেকিয়ে আমার পথ আগলে ধরলেন। মুহূর্তে আমার বুকটা ধক করে উঠল। হৃৎপিণ্ডটা ধরাম ধরাম করে আওয়াজ তুলতে লাগলো। কিছু না ভেবেই আমি পাশে ফিরে পেছনের দিকে দিয়ে যেতে নিলাম, কিন্তু আদ্রিস ভাইয়া অপর হাত দিয়ে সে পথও আটকে দিলেন। এবার আমার ভয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। মস্তিষ্ক যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। সে শুধু একটা কথাই আওড়াতে লাগলো, মিম, তোর পালানোর রাস্তা বন্ধ। দুজনের মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে আদ্রিস ভাইয়া আমার দিকে হালকা একটু ঝুঁকে এলেন। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে বললেন, মিশমিশ, এবার কোথায় পালাবে? আমার থেকে পালানোর আর সুযোগ নেই। নাও ইউ আর ট্র্যাপড। হৃৎপিণ্ডটা প্রচণ্ড জোরে লাফাচ্ছে। নিশ্চয়ই যে কোনো সময় বুকের খাঁচা থেকে বের হয়ে এক দৌড় লাগাবে। দুহাত ঘেমে মেমে একাকার। ভয়ের চোটে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। তবুও বাইরে দিয়ে আমি নিজেকে সাহসী প্রমাণ করতে ঠায় দাঁড়িয়ে আছি। আর আদ্রিস ভাইয়া আমার এই মেয়েকে সাহসিকতাকে ভেঙে দিতে উঠে পড়ে লেগেছেন যেন। তিনি আমাকে পুরো দমে ভীতু প্রমাণ করতে চাইছেন, কিন্তু আমিও কম না। পরবর্তীতে যে কোনো অপমান থেকে বাঁচতে আজকে নিজেকে সাহসী প্রমাণ করতে হবে, তা জানা আছে আমার। আমি শুকনো একটা ঢোক গেলে ওনার দিকে তাকালাম। কণ্ঠে যথাসম্ভব দৃঢ়তা প্রকাশ করে বললাম, আপনার কাণ্ডজ্ঞান কি নেই? আমাকে এভাবে আটকে রাখার মানে কি?
আদ্রিস ভাইয়া খানিক হেসে বললেন, আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও, তাহলে তোমাকে যেতে দিব। আমি এবার শক্ত কণ্ঠে বললাম, আপনার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আর আপনার প্রশ্নের জবাব আমি দেবই বা কেন? দিবে না কেন? ভয় পাও নাকি? আদ্রিস ভাইয়ার কথা শুনে রাগে আমার শরীর রিরি করতে লাগলো। এ নিয়ে দ্বিতীয়বার উনি আমার ভয় পাওয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। মানুষটা মনে হয় নিশ্চিত জানে আমি ভীতু ধরনের, কিন্তু ওনার সামনে সাহসী হওয়ার নাটক করি। উনি এমন জায়গায় কথা এনে দাঁড় করান যে ওনার কথা না মেনে উপায় থাকে না। আমি এবার চোয়াল শক্ত করে বললাম, আমি মোটেও ভীতু নই, আর আপনার প্রশ্নের জবাব দিতেও বাধ্য নই। তাই? সাহস হলে তো আমার কথা এক চান্সে মেনে নিতে। এখন মানছো না, তার মানে তুমি... ওনার কথা মাঝপথে থামিয়ে দিয়ে অগত্যা আমাকে বলতে হলো, কি প্রশ্ন করবেন করুন, আমার সময় কম। আদ্রিস ভাইয়া বাঁকা হেসে বললেন, এত কিসের বিজনেস তোমার? আছে কিছু, সব কথা আপনাকে বলবো কেন? আর প্লিজ আমার থেকে দূরে সরে যান। দূরে যাব না, তোমার উপর বিশ্বাস নেই। হাত সরিয়ে দিলে যদি উড়াল ধরো। আমি এমনটা... এ টপিক বাদ দাও তো। তোমার প্রশ্ন হলো, একটু আগে তুমি আমাকে কি বললে আর কেন বললে? আমি ওনার কথা বুঝেও না বোঝার ভান করে বললাম, কি বললাম একটু আগে? হ্যাঁ, প্রশ্নের বদলে প্রশ্ন কেন করো? আমি কি প্রশ্ন করেছি তা ঠিকভাবে জানো তুমি। তারপরেও বলে দিচ্ছি, আমি যখন বাইক পরিষ্কার করেছিলাম তখন এখানে দাঁড়িয়ে হাসতে হাসতে কি বলেছিলে আর কেন বলেছিলে? এই টপিকটা আর ঘোরানোর কোনো মানে হয় না, যা হবার হবে। আমি লম্বা একটা শ্বাস নিয়ে সোজাসুজি বলেই ফেললাম, আপনাকে বাচ্চা বলেছি। আর কেন বলেছি তার জবাব হলো, আপনি একটা বাচ্চা, তাই। আপনার প্রশ্নের উত্তর দেওয়া শেষ, এবার যেতে দিন আমাকে। এই বলে আমি পাশ ফিরলাম। সাথে সাথেই আদ্রিস ভাইয়া আমার দিকে আর একটু ঝুঁকে বললেন, এত বড় একটা ছেলেকে তোমার কি বাচ্চা মনে হয়? আদ্রিস ভাইয়ার কাছে আসায় আমি আগের চেয়েও আর একটু ভয় পেয়ে গেলাম। তবুও নিজেকে ঠিক রাখার চেষ্টা করে বললাম, অবশ্যই। যার গার্লফ্রেন্ড কথায় কথায় বেবি বেবি জিকির করতে ব্যস্ত, তাকে বাচ্চা না বলে উপায় আছে নাকি? আদ্রিস ভাইয়া এবার ঢেউ তোলা সুরে বললেন, ওহো, এবার বুঝছি। তোমার বয়ফ্রেন্ড তোমাকে বেবি বলে ডাকে না বলেই তুমি এভাবে জেলাস হচ্ছ। ঠিক বলেছি না? আদ্রিস ভাইয়ার কথা শুনে আমি বনে গেলাম। কোথাকার টপিক উনি কোথায় নিয়ে গেলেন? আমি খানিকটা রেগে বললাম, আমার ওসব ফালতু বয়ফ্রেন্ড নেই, বুঝেছেন? সো এসব জেলাসির কোনো বিষয়ই আসে না। আদ্রিস ভাইয়া তার ছেলের হাসি দিয়ে বললেন, মানুষ যে এত মিথ্যা কেন বলে বুঝি না। তুমি তো জেলাস, তা সোজাসুজি স্বীকার করলেই পারো। ওনার কথায় এবার আমার খুব রাগ উঠে গেল। রাগে চোয়াল শক্ত হয়ে এলো আমার। দাঁতে দাঁত চেপে বললাম, আপনি অতিরিক্ত করছেন কিন্তু। আমি তো বললাম ওসব ফালতু রিলেশন ক্যারি করার সময় ইচ্ছা কোনোটাই নেই আমার। আর এমন কিছু আমার থাকলেও আমি কখনো তাকে এমন চিপমার্কা বেবি বলে ডাকতাম না, আর না তাকে ডাকতে দিতাম। যদি বাই এনি চান্স সে এসব বেবি বলে ডাকতো, তাহলে কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে এসে সেখানে সব শেষ করতাম। যত সব ফাউল মার্কা ডাক। এই বলে আমি আদ্রিস ভাইয়ার হাত এক ঝটকায় গাছের কাছ থেকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম। পেছন ফিরে আদ্রিস ভাইয়াকে আর দেখলামও না। প্রচণ্ড রাগ হচ্ছে আমার। কি করে ভাবলেন উনি যে এসব বেবি ডাক শোনার জন্য আমি জেলাস ফিল করব? বরং সেসব রিলেশনে এই সম্বন্ধটা থাকে, সে রিলেশন আর যাই হোক টিকে থাকার মতো নয়। যেটা ন্যাকামো দিয়েই পূর্ণ, সেটা আর যাই হোক খুব একটা ভালো না। দামড়া দামড়া সব ছেলে মেয়ে রিলেশনশিপে থাকার সময় বেবি বেবি বলে মুখে ফেনা তুলে ফেলে, যা অত্যন্ত দৃষ্টিকটু লাগে আমার কাছে। বিরক্তিকর সব। মুডটাই নষ্ট হয়ে গেল আমার। এরা কমতে কতক্ষণ লাগে কে জানে। আমার খুব বাজে অভ্যাসগুলোর একটা হলো, আমার খুব সহজেই রাগ উঠে যায়। কিন্তু সমস্যা হলো আমি সহজে কারোর উপর রাগ করতে পারি না, আর করিও না। তাই রাগে হাত পা কাঁপতে থাকে, চোয়াল শক্ত হয়ে আসে।
কিন্তু যখন রাগটা ঝাড়তে পারি তখন খুব শান্তি অনুভব হয়। এই যেমন এখন আদ্রির ভাইয়ার জন্য হওয়ার রাগ ওনার উপরেই ঝাড়লাম, এজন্য শান্তি ফিল করছি এবং খুব শীঘ্রই আমি আবারও শান্ত হয়ে যাব। নদীর রুমে এসে তোয়ালে আর জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লাম আমি শাওয়ার নেওয়ার জন্য। আজ নিয়ে 2 দিন হলো আদ্রির ভাইয়ার সাথে আমার দেখা হয় না। একেবারে যে দেখা হয় না তা নয়, শুধু খাবার টেবিলে দেখা হয়, কিন্তু কোনো প্রকারের কথাবার্তা হয় না। এ নিয়ে অবশ্য আমার কোনো শোক আফসোস নেই, তবে মাঝে মাঝে কোথায় যেন একটা খারাপ লাগা কাজ করে। হুট করে সেটা আবার তীব্র আকার ধারণ করে। এই খারাপ লাগার কারণটা কি তাও জানা নেই আমার, কারণ জানার চেষ্টাও করিনি। শুধু এই খারাপ লাগাকে পাশ কাটিয়ে চলে যাই। মাঝে মাঝে এই খারাপ লাগার একটা কারণ অনুমান করি, যা নিতান্তই বোকার মতো কাজ। রাতের খাবারের পর পড়ালেখা শেষ করে নদী একটা জিদ ধরল। জিদটা হলো সে নাকি এখন ভূতের মুভি দেখবে। এই রাত 12টার সময় কোন আক্কেলে সে ভূতের মুভি দেখতে চায় তা বুঝি না। গ্রাম অঞ্চলে বাস করে এমন সময় ভূতের মুভি দেখতে চাওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, রাতের ঘুম হারাম করা। অন্তত আমার এটা মনে হয়। নদীকে আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি যে এই রাতের বেলা ভূতের মুভি যেন না দেখে। এর অনেক কুফলও আলোচনা করলাম তার সাথে, কিন্তু সে জেদিমে কোনো মতেই আমার কথা শুনল না। ওদিকে আমি পড়লাম চরম সংকটে। এমনিতেই দিনের বেলা ভূতের মুভি দেখে রাতের আধারে নড়তে চড়তে অসুবিধা হয়, সেখানে রাত 12টা মানে ভয়ঙ্কর কিছু আমার জন্য। ভূতকে বিশ্বাস করি না আমি। ছোটবেলায় আহাড, শফির, কহি হ্যায় নামক ভূতের সিরিজগুলো দেখতাম, আর সারা রাত যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ ভয়ে ভয়ে থাকতাম। ঘুমানোর চেষ্টা করলেও মনে হতো আমার মাথার পেছনে কারোর হাত আছে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। নদী কোনো মাটিতে গড়া কে জানে, তার মধ্যে কি ভয় বলতে আদৌ কিছু আছে কি না তাতে যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার। এত বোঝানোর পরও সে ভূতের মুভি দেখবেই, অগত্যা আমাকেও রাজি হতে হলো। নদীর ফোনে চার্জ ছিল না বিধায় আমার ফোনে এখন মুভি দেখা হবে। চার্জের থেকে আমার ফোন খুলে নিয়ে বিছানায় এসে বসলো সে। আমি আগে থেকেই জানালা বন্ধ করে সেখানে হেলান দিয়ে বসে আছি। রুমে বাতাস যাওয়া আসা করার জন্য নদী তার টেবিলের সামনে জানালাটা খুলে রেখেছে। আমার ইচ্ছে ছিল সে জানালাটাও বন্ধ করে দেওয়ার, কিন্তু তার হলো কি, প্রায় 20 মিনিট যাবৎ ভূতের মুভি খোঁজার পর নদী অতি অনাকাঙ্ক্ষিতভাবে একটা মুভি খুঁজে পেল। 2018-তে আমার দেখা গ্রাজ নামক মুভিটা খুঁজে পেয়ে খুশিতে লাফাতে লাগলো সে, আর আমি থমথমে চাহনিতে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু এতে তার কোনো যায় আসেনি। প্রথম যখন গ্রাজ মুভিটা দেখেছিলাম তখন মা ছেলের সেই গলার আওয়াজ কয়েকদিন পর্যন্ত আমার কানে বেজেছিল। মনে হতো আশেপাশের সব জায়গায় সে শব্দ শুনতাম। অশান্তি অশান্তি। পুরোটা মুভি নদী অনেক আগ্রহ সহকারে দেখলো, আর আমি দেখলাম চোখ বন্ধ করে। একটু ভয়ঙ্কর সিন আসলে চোখ জোড়া বন্ধ করে ফেলতাম, কারণ আমার রাতের ঘুম আমার কাছে অতি প্রিয়। তবে নদী বিষয়টা টের পেয়ে গিয়েছিল কোনোভাবে, তাই তো বেশ ভয়ঙ্কর সিনগুলো সে আমাকে মিথ্যা বলে দেখিয়েছে। সেসব সিন চলমান থাকার পরও নদী আমাকে বলেছে ভূতের সিন শেষ হয়ে গিয়েছে। তার উপর বিশ্বাস করে চোখ খোলার পরই ফেঁসে যেতাম। যেটার জন্য চোখ বন্ধ করেছিলাম সেটাই দেখতে হলো। আজ যে ঘুমের সময় কতবার আশেপাশে এসব ভূতের অস্তিত্ব অনুভব করব আল্লাহই জানে। ফোনের চার্জ 2% হতে হতে মুভিও শেষ হয়ে গেল। নদী আমার ফোন চার্জে ঢুকিয়ে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আজ যদি আমি খারাপ স্বপ্ন দেখেছি তো সব দোষ তোমার নদী। নদী আমার কথায় শব্দ করে হেসে বলল, আরে আপু, এসব কিচ্ছু তোমার ক্ষেত্রে তুমি গ্যারান্টি দিচ্ছ, কিন্তু আমি তো আমার ক্ষেত্রে তা পারছি না। চোখ বন্ধ করলেই মা ছেলে সে সাদাটে চামড়ার কালো চোখের সিন আমার চোখের সামনে চলে আসছে। আর ওই শব্দটা তো উফ,
নদী এবার খিলখিলিয়ে হেসে উঠল, আমার দিকে ফিরে টিপকনি কেটে বলল, আরে মিমাপু, তুমি এত ভীতু জানতাম না তো। এতই যখন ভয় লাগছে তখন মনে করবে এসব কিছু দেখোইনি তুমি।